আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, আমাকে শুনতে পাচ্ছো আর স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। আজকে আমরা যে টপিকসটা এক্সপেরিমেন্টটা করব সেশনালে 332 সেশনালে এক্সপেরিমেন্ট নাম্বার 13 তোমাদের ম্যানুয়াল অনুযায়ী এক্সপেরিমেন্ট নাম্বার 13 কেমিক্যাল কোয়াগুলেশন অফ ওয়াটার। এখানে কেমিক্যাল এজেন্ট হিসেবে আমরা অ্যালাম ইউজ করব, অথবা অন্যভাবে বলতে পারি আমাদের এক্সপেরিমেন্টের টাইটেলটা বলা যেতে পারে যে অ্যালাম কোয়াগুলেশন। তো আমরা এক্সপেরিমেন্টে মানে অ্যালাম কোগুলেশনে বা কেমিক্যাল কোগুলেশনে পরে আসি। প্রথমে এই ধরনের মেথোডোলজিটা কখন অ্যাপ্লাই করা হবে? আসলে কোগুলেশন মেথডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট। তো পানির মধ্যে আমরা জানি যে ডিফারেন্ট টাইপের ইমপিউরিটিস থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য, কমপ্লিটলি রিমুভ না হলেও কিছুটা কমানোর জন্য, মিনিমাইজ করার জন্যই আমরা ডিফারেন্ট টাইপের ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি ইউজ করে থাকি। সেটার মধ্যে একটা ট্রিটমেন্ট মেথড নিয়ে আজকে আমরা দেখবো এই এক্সপেরিমেন্টটা। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে, দেখো তিনটা এখানে বিকার দেখানো আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। এটা তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা বিকারে পানি রাখা আছে। তো তিনটা বিকারের মধ্যে তিনটার যে কালার এবং টার্বিডিটি যে কনসেন্ট্রেশন দেখলেই বুঝতে পারছো যে সেগুলো এক একটা হচ্ছে এক এক রকম। এটা হচ্ছে আসলে অরিজিনাল স্যাম্পল ওয়াটার, সেখানে হচ্ছে আস্তে আস্তে সেটাকে ক্লিয়ার হয়ে গেছে। তো অরিজিনাল স্যাম্পল ওয়াটারটা এখানে দেখা যাচ্ছে যে কিছুটা ঘোলা, দ্যাট মিনস সেটা টার্বিড ওয়াটার। টার্বিডিটিস প্রপার্টিস গুলো তোমরা করে আসছো, টার্বিডিস প্রপার্টিস কিভাবে ডিটারমিনেশন হয় বা টার্বিডিটি কি, বাই দিস টাইম আশা করি তোমরা জানো। তো এই পানিটা দেখা যাচ্ছে টার্বিড ওয়াটার, খোলা পানি, ক্লাউডিনেস আছে। আরেকটা হচ্ছে এটাতে একটা কালার আছে। তো কালার সাধারণত পানির মধ্যে তো ডিফারেন্ট ফর্মে পানিতে বিভিন্ন ধরনের পার্টিকেল থাকে। কিছু পার্টিকেল সাইজ হচ্ছে বড়, যেগুলো সাসপেন্ডেড কন্ডিশনে থাকে। কিছু পার্টিকেল সাইজ একটু ছোট, যেগুলো পানির মধ্যে কলোয়েডাল কন্ডিশনে থাকে। আর কিছু হচ্ছে একদমই ডিজলভ কন্ডিশনে থাকে। তো কালারটা যেটা ডেভেলপ করছে, এই ধরনের কালার ডেভেলপ করে সাধারণত পানির মধ্যে থাকা ডিজলভ পার্টিকেল এবং হচ্ছে কলোয়েডাল কন্ডিশনে যে সমস্ত পার্টিকেল থাকে সেই ধরনের পার্টিকেলের কারণে। তো আমাদের ট্রিটমেন্ট আসলে ডিফারেন্ট ভাবে হয়ে থাকে, সেটা ডিপেন্ডিং অন দ্য পার্টিকেল সাইজ এবং পার্টিকেলের প্রপার্টিজ এর সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট প্রপার্টিজ ডিফারেন্ট হয়। কিন্তু কলোইডাল পার্টিকেল যেটার কথা বলেছে, কিছু সাসপেনশন কলোইডাল এবং হচ্ছে ডিজলভ পার্টিকেল কথা বলছি। তো কলোইডাল পার্টিকেল যেগুলো, সেগুলো হচ্ছে পার্টিকেল সাইজ হয় 1 মাইক্রোমিটারের থেকে ছোট এবং 10⁻³ মাইক্রোমিটারের থেকে বড়। এই সাইজে সাধারণত আমরা পার্টিকেলকে কলোইডাল পার্টিকেল বলে থাকি। এখানে নোট ডাউন করি। কলোইডাল পার্টিকেল পার্টিকেলের সাইজ হচ্ছে 1 মাইক্রোমিটার থেকে হচ্ছে ছোট হয়, 1 মাইক্রোমিটার থেকে। এটার রেঞ্জ হচ্ছে 10⁻³ এই মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে। তো এই ধরনের ইয়াতে কলোইডাল পার্টিকেল যেগুলো থাকে, সেগুলো পানির মধ্যে মানে ঠিক সাসপেন্ডেডও থাকে না, আবার ডিজলভ কন্ডিশনও থাকে না, পানির মধ্যে পানি মাঝখানে সেগুলো ভেসে থাকে, ছোট ছোট পার্টিকেল হিসেবে কলোইডাল স্টেটে থাকে। তো এই পার্টিকেল গুলো, কলোইডাল পার্টিকেল গুলো এমন সাইজের না যে সেগুলো পানিতে ডিজলভও হয় না, আবার পানির মধ্যে কিন্তু সেটেল ডাউনও করে না। পার্টিকেল সাইজটা এমন থাকে না যে পানির মধ্যে সামহাউ সেটেল ডাউন করবে। তো কলোইডাল পার্টিকেল যে স্টেবল কন্ডিশনে পানিতে থাকে, সেটার কারণ হচ্ছে কলোইডাল পার্টিকেলের গায়ে এক ধরনের স্টেশনারি নেগেটিভ চার্জ থাকে। এখানে ছবিতে দুইটা কলোইডাল পার্টিকেল দেখানো আছে, যদি তোমরা দেখতে পারো যে এইটা হচ্ছে পার্টিকেল একটা, আর এটা হচ্ছে একটা পার্টিকেল। দুইটা পার্টিকেল এখানে দেখানো আছে এবং দুইটা পার্টিকেলের গায়ে কিন্তু কিছু স্টেশনারি নেগেটিভ চার্জ থাকে। এবং স্টেশনারি নেগেটিভ চার্জ থাকলে স্বাভাবিকভাবেই সেগুলো পানির মধ্যে থাকা ডিজলভ কন্ডিশনে যে সমস্ত ক্যাটায়ন থাকবে সেগুলোকে অ্যাট্রাক্ট করবে। তো এটা চারপাশে এই ধরনের একটা আয়নিক একটা সার্কেল তৈরি হয়। তো এই ধরনের কন্ডিশনে যখন কলোইডাল পার্টিকেল গুলো পানির মধ্যে থাকে, তখন দেখা যায় এটার মধ্যে দুই ধরনের অ্যাক্টিভ ফোর্স কাজ করে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, যেহেতু কলোইডাল পার্টিকেল গুলোর গায়ে একটা স্টেশনারি নেগেটিভ চার্জ থাকছে, এগুলো একটা আরেকটাকে রিপালশন করে। আবার এই ধরনের একটা ইলেকট্রনিক ক্লাউড তৈরি হওয়ার কারণে সেখানে এক ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশনও তৈরি হয়। তো দুইটা ফোর্সই আসলে অ্যাক্টিভ থাকে, কিন্তু দেখা যায় যে ন্যাচারাল কন্ডিশনে সেখানে ডোমিনেটিং ফোর্সটা হয় কলোইডাল পার্টিকেলের উপরে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। তো রিপালসিভ ফোর্স যদি এই দুই ধরনের পার্টিকেলের উপর, পার্টিকেলগুলোকে যদি আমি সামহাউ ধরো আমি স্টিয়ারিং করছি, স্টিয়ারিং বলতে হচ্ছে আমি কোনো কিছু দিয়ে জাস্ট ঘুরিয়ে পার্টিকেলগুলোকে কন্ট্যাক্টে আনার চেষ্টা করছি, কিন্তু তারপরও দেখা যায় যে এটার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সটা ডোমিনেটিং ফোর্স হওয়ার কারণে পার্টিকেলগুলো কখনোই একটা আরেকটার সাথে
স্টিক করে না, মানে একটা আরেকটার সাথে অ্যাটাচড হয় না। অ্যাটাচ না হওয়ার কারণে আমরা যে পার্টিকেল সাইজের কথা বললাম, কলোয়েডাল পার্টিকেলের সাইজ, এই পার্টিকেলের সাইজটা কখনোই বড় হয় না। যদি এই ফোর্সটাকে যদি আমরা স্টেবিলাইজিং ফোর্সটাকে যদি সামহাও যদি আমরা ডিস্ট্রয় করতে পারি, তাহলে যেটা হবে পার্টিকেল গুলো একটা আরেকটা কাছাকাছি আসবে এবং সেগুলো একটা আরেকটার সাথে স্টিক করে সেগুলো কম্পারেটিভলি লার্জার পার্টিকেল ফর্ম করতে পারবে, এবং লার্জার পার্টিকেল ফর্ম করলে সেটাকে আমরা সেটেলমেন্টের মাধ্যমে সেটা পানি থেকে রিমুভ করতে পারি। কিন্তু কলোয়েডাল পার্টিকেলের প্রবলেম হচ্ছে, সেই কলোয়েডাল পার্টিকেল গুলোকে আমরা যতই স্টিয়ারিং করি না কেন, এই ধরনের স্টেবিলাইজেশন কন্ডিশনের কারণে কলোয়েডাল পার্টিকেল গুলো কখনোই লার্জার সাইজের পার্টিকেলে ফর্মেশন করে না, এবং সেটা পানি থেকে নর্মাল সেটেলমেন্টের মাধ্যমে, মানে গ্র্যাভিটেশন যে সমস্ত সেটেলমেন্ট প্রসেস থাকে, আমাদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট করা হয়, সেটার মাধ্যমে আমরা কখনোই কলোয়েডাল পার্টিকেলকে রিমুভ করতে পারি না। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের এখানে আমাদের যে এখানে ট্রিটমেন্ট মেথডটা আমরা এখানে দেখবো, আসলে সেটা হচ্ছে যেই পার্টিকেল গুলো কম্পারেটিভলি ছোট এবং যেগুলো সেটেলমেন্টের মাধ্যমে সাইজটা এমন যে সেটা সেটেলমেন্টের মাধ্যমে, গ্র্যাভিটেশন সেটেলমেন্টের মাধ্যমেও সেটাকে আমরা পানি থেকে রিমুভ করতে পারবো না, এবং এর সাইজটা আবার এমনও না যে আমরা ফিল্ট্রেশনের মাধ্যমেও পানিকে রিমুভ করতে পারবো। পার্টিকেল সাইজ যেহেতু ছোট, ফিল্টারে যে পোর ডায়ামিটারে থাকে, ফিল্টারের মাঝখান দিয়ে যখন পানিটা ট্রাভেল করে, সেই পোর ডায়ামিটারের মধ্য দিয়েও পাস করে চলে যায়। তো ফিল্ট্রেশনের মাধ্যমে আমরা এই পার্টিকেলকে ট্রিটমেন্ট করতে পারি না, এবং সেটেলমেন্টের মাধ্যমেও পারি না। তো এইটার জন্য আমরা যে ট্রিটমেন্ট প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে কেমিক্যাল কোগুলেশন প্রসেস। ঠিক আছে, আমরা কেমিক্যাল কোগুলেশন প্রসেস ইউজ করে থাকি, যেটার মেইন অবজেক্টিভ থাকে এই যে কলোয়েডাল পার্টিকেলের স্ট্যাবিলাইজ কন্ডিশন যেটা, সেটাকে ডিস্ট্যাবিলাইজ করা। সেটাকে ডিস্ট্যাবিলাইজ করলে যেটা হবে, এটার যে এই চার্জ চারপাশে যেই চার্জের কারণে এই স্ট্যাবিলাইজেশনটা হয়, সেটাকে ডিস্ট্রয় করবে। তখন পার্টিকেলকে যদি আমরা স্টিয়ারিং করি, পার্টিকেল গুলো একটা একটার সাথে কন্টাক্টে এসে লার্জার সাইজের পার্টিকেলস বা ফ্লক্স বলা হয়ে থাকে, ফ্লক্স ফর্ম করবে, এবং পার্টিকেল সাইজ যেহেতু বেড়ে যাবে, সেটাকে আমরা ইজিলি গ্র্যাভিটেশন সেটেলমেন্টের মাধ্যমে পানি থেকে রিমুভ করতে পারবো। এটি হচ্ছে কেমিক্যাল কোগুলেশনের অবজেক্টিভ। আর এখানে কেমিক্যাল এজেন্ট হিসেবে ডিফারেন্ট টাইপের ইউজ করা হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে অ্যালাম, যেটা যে আমি অ্যালাম দিয়ে করে থাকি, সেটা হচ্ছে অ্যালাম কোগুলেশন। এখন আমরা একটু ল্যাব ম্যানুয়ালে ডিটেইলসে আসি। Chemical coagulation is a treatment method widely used for removal of small size and colloidal impurities from water. Already আমরা ডিসকাস করলাম colloidal পার্টিকেলের সাইজ কি এবং সেগুলো পানিতে কেন স্ট্যাবিলাইজ কন্ডিশনে থাকে, সেটা মোটামুটি আমরা একটা আশা করি ধারণা পেয়েছো তোমরা। তো সারফেস ওয়াটারে প্রচুর পরিমাণে সাসপেন্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর colloidal পার্টিকেলও থাকে, যেটা পানির মধ্যে টার্বিডিটি তৈরি করে, এবং পানির কিন্তু কালার, সেটাতে কিছুটা কালারও আসে এই ধরনের colloidal পার্টিকেলের কারণে। তো colloidal পার্টিকেল কালার এবং টার্বিডিটি করছে, এবং সেটা এমন সাইজের না পার্টিকেল গুলো যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে সেটাকে পানি থেকে রিমুভ করতে পারবো, এবং সেটা আবার এতই ছোট, মানে একটা হচ্ছে এত ছোট যে সেটাকে আমরা গ্র্যাভিটির মাধ্যমে সেটেলমেন্ট করতে পারবো না, প্লাস হচ্ছে সেটাকে কমন যে ফিল্ট্রেশন মিডিয়াম থাকবে সেটার যে পোর সাইজ তার থেকে পার্টিকেল সাইজ ছোট হয়, পোরের মধ্য দিয়ে পাস করে চলে যায়, আমরা ফিল্টার করলেও সেটাকে লাভ হয় না। তো এই ধরনের পার্টিকেলের এগ্রিগেশনের জন্য, মানে কলোয়েডাল পার্টিকেল গুলো যাতে একটা আরেকটার সাথে এগ্রিগেটেড হয়ে বা একসাথে অ্যাটাচড হয়ে পার্টিকেল সাইজটা বড় হতে পারে, এবং সেটাকে গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে আমরা পার্টিকেলকে রিমুভ করতে পারি, সেটার জন্যই কেমিক্যাল কোগুলেশন মেথডে কেমিক্যাল এজেন্ট ইউজ করা হয়। যে এজেন্টের অবজেক্টিভটা থাকবে টু প্রমোট কলোয়েডাল এগ্রিগেশন বাই ডিস্ট্রয়িং দ্য স্ট্যাবিলাইজিং ফোর্স অফ দ্য কলোয়েডাল পার্টিকেল। কলোয়েডাল পার্টিকেলের যে স্ট্যাবিলাইজিং ফোর্সের মাধ্যমে এই কন্ডিশনে পানির মধ্যে ভেসে থাকে, সেইটাকে ডিস্ট্যাবিলাইজ করা বা ডিস্ট্রয় করা কমপ্লিটলি, যেটার জন্য আমরা একটা কিছু স্পেসিফিক কেমিক্যাল ইউজ করব, এবং ডিস্ট্যাবিলাইজেশনের পরে এই কলোয়েডাল পার্টিকেল গুলো এগ্রিগেটেড হয়ে লার্জার সাইজের পার্টিকেল হবে, তারপর সেটাকে আমরা পানি থেকে ইজিলি গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে রিমুভ করতে পারবো। মিস, এই যে কেমিক্যালটা যে আমরা অ্যাড করি, এটা কি রিপালশনটা ডিস্ট্রয় করে? মানে মিস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা ডিস্ট্রয় করে নাকি, মানে এটা বলছি। মানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক একটা যে ব্যারিয়ার তৈরি হচ্ছে এটার মাঝখানে, এটার কারণে যেটা হয় যে এই আয়নিক ক্লাউডটার কারণে একটা আরেকটা কখনোই কাছাকাছি আসে না। তো কেমিক্যাল এজেন্ট গুলোর কাজই হচ্ছে এই ক্লাউড গুলোকে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া। ঠিক আছে, আমরা ডিটেইলস আমরা এখানে দেখবো না, সেটা তোমরা থিওরিতে দেখবে, কিন্তু এই যে স্ট্যাবিলাইজ কন্ডিশনটা সেটাকে হচ্ছে ভেঙে দিবে।
তো ভেঙে দেওয়ার পরে তখন কি হবে, যদি এটাকে ডিস্টেবিলাইজ হয় বা যদি নিউট্রালাইজড হয়ে যায় পার্টিকেলটা, তখন অটোমেটিক্যালি আমরা যদি স্টিয়ারিং করতে থাকি কন্টিনিউয়াসলি, পার্টিকেল গুলো যখনই একটা ক্লোজ কন্টাক্টে আসবে সেগুলো এগ্রিগেটেড হয়ে সাইজে বড় হবে, সাইজ বড় হলে সেটা গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে পানি থেকে আমরা রিমুভ করতে পারবো। বুঝা গেছে? তো তাহলে কেমিক্যাল কোগুলেশনের ডেফিনিশনটা যেটা বলেছে অলরেডি বলে ফেলেছি, যে প্রসেস অফ destroying the stabilizing force of colloidal particle and causing aggregation of colloid is referred to as chemical coagulation. তো chemical coagulation আসলে এই টার্মটা যদি দেখো ডেফিনিশনটাতে আসলে দুইটা কাজ। একটা হচ্ছে যে স্ট্যাবিলাইজিং ফোর্সের মাধ্যমে কলোয়েডাল পার্টিকেল গুলো পানিতে স্ট্যাবিলাইজ কন্ডিশনে আছে সেটাকে ডিস্ট্রয় করা বা নিউট্রালাইজ করা, এবং তারপরে স্টেপ হচ্ছে আবার পার্টিকেল গুলোকে এগ্রিগেটেড করতে হবে। মানে পার্টিকেল গুলো যদি আবারও নিউট্রালাইজড হয়েও সেগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিন্তু পানিতে কখনোই সেটেলমেন্ট হবে না, সেটাকে আমাদের আবার পার্টিকেল সাইজ যাতে বড় হয় সেই রকম একটা ফাংশন করতে হবে, মানে কাজ করতে হবে, যার মাধ্যমে কলোয়েডাল পার্টিকেল গুলো কাছাকাছি এসে এগ্রিগেটেড হয়ে সেগুলো সাইজটাকে বাড়াতে পারে। সেই টোটাল প্রসেসটা হচ্ছে কেমিক্যাল কোগুলেশন। অনেক সময় আমরা এটাকে দুইটা ভাগেও এই প্রসেসটাকে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে কোগুলেশন, যেখানে হচ্ছে চার্জ ডিস্টেবিলাইজেশন বা চার্জটাকে একেবারে কমপ্লিটলি নিউট্রালাইজ করা হচ্ছে কলোয়েডাল পার্টিকেলে, সেই প্রসেসটুকুকে বলা হয় অনেক সময় শুধুমাত্র সেটুকুই কোগুলেশন বলা হয়। আর ফ্লোকুলেশন বলা হয় যেখানে নিউট্রালাইজড যে কলোয়েডাল পার্টিকেল থাকছে সেগুলো যে এগ্রিগেটেড হয়ে লার্জার পার্টিকেল, বা অনেক ক্ষেত্রে আমরা সেটাকে ফ্লক্স বলে থাকি, ফ্লক্সে ফর্মেশন হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে ফ্লোকুলেশন। ঠিক আছে, দুইটা মিলেই কেমিক্যাল কোগুলেশন, বাট অনেক ক্ষেত্রে অনেক অথর এই প্রসেসটাকে দুইটা ভাগে ভাগ করে থাকেন। একটা হচ্ছে কোগুলেশন, যেটা ফোর্স ডিস্টেবিলাইজেশন অথবা নিউট্রালাইজেশন অফ দা কলোয়েডাল পার্টিকেলস, আর ফ্লোকুলেশন হচ্ছে নিউট্রালাইজ পার্টিকেল গুলো এগ্রিগেটেড হয়ে লার্জার সাইজ পার্টিকেল বা ফ্লক্স ফর্ম করছে, সেই প্রসেসটা হচ্ছে ফ্লোকুলেশন। এখন যে কেমিক্যাল এজেন্ট ইউজ করা হচ্ছে সেই কেমিক্যাল এজেন্টটা, এবং আলটিমেটলি যদি পানি থেকে এই ধরনের কলোয়েডাল পার্টিকেল রিমুভ হয়, ইভেন্চুয়ালি সেটা কি করবে, পানির এটার কারণে যেই টার্বিডিটি ডেভেলপ করছে এবং কালার ডেভেলপ করছে সেটার পরিমাণটা স্বাভাবিকভাবেই কমে যাবে, যেটা আমরা এই ছবিটাতে দেখছিলাম প্রথম যেই আমাদের ফার্স্ট যে ডায়াগ্রামটা এখানে দেখানো ছিল। দেখতে পাচ্ছ যে স্যাম্পল ওয়াটারটা এটা ছিল, এটার মধ্যে কেমিক্যাল কোগুলেশনের পরে প্রথমে ইনিশিয়ালি লার্জার ফ্লক্স ফর্ম করছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে কিছু কিছু বড় সাইজের পার্টিকেল। এরপর এন্ডে এসে এই ফ্লক্স গুলো কিন্তু পানির মধ্যে সেটেল ডাউন করে গেছে এবং উপরের যে পানিটা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এই ধরনের কেমিক্যাল কোগুলেশন প্রসেসের মাধ্যমে আমরা পানির মধ্যে থাকা কিন্তু ডিজলভ পার্টিকেলকে খুব একটা রিমুভ করতে পারি না, আমরা শুধুমাত্র পানির মধ্যে যে সমস্ত কলোয়েডাল পার্টিকেল গুলো নর্মালি সেটেলমেন্ট হয় না সেগুলোকে রিমুভ করতে পারি, এবং তার কারণে যে টার্বিডিটি ডেভেলপ করে সেটাকে আমরা ইজিলি এটাতে রিমুভ করতে পারি। এবং যে কেমিক্যাল এজেন্ট এখানে কেমিক্যাল কোগুলেশনের জন্য ব্যবহৃত হয় সেটাকেই বলা হয় হচ্ছে কোগুলেন্ট। এই যেখানে লেখা আছে দেখো, দ্য কেমিক্যাল ইউজ ফর দিস পারপাস ইজ, the chemical used for this purpose are called chemical coagulants. Coagulants অনেক ধরনের হতে পারে, টিপিক্যালি ওয়াটার ট্রিটমেন্ট এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে যেই কেমিক্যাল কোগুলেন্ট ইউজ করা হয় সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ফেরিকের ডিফারেন্ট সল্ট। যেমন অ্যালুমিনিয়ামের সল্ট হচ্ছে অ্যালাম, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, আর ফেরিক ক্লোরাইড এবং ফেরিক সালফেট, ফেরিকের এই দুটো সল্টও হচ্ছে ব্যবহার করা হয়। তবে এই তিন ধরনের কেমিক্যাল কোগুলেন্টের মধ্যে অ্যালামটা আমরা আসলে বেশি ব্যবহার করে থাকি, স্পেশালি লো কস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যালামটা খুবই পপুলার, কারণ অ্যালামের বাংলা আসলে হচ্ছে ফিটকারি, যেটা আমরা অনেক সময় বাসায়ও আমাদের পানি ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করে থাকি। ফিটকারি হয়তো তোমরা অনেকেই ইউজ করেছো এবং সেখান থেকেই ধারণা করতে পারো যে কিভাবে ট্রিটমেন্টটা হয়। ফিটকারিতে কিন্তু আমরা কি করি, পানির মধ্যে কিছুক্ষণ মিশিয়ে কিন্তু পানিটা রেখে দেই, তারপর উপরে যেই পানিটা সেটাকে আমরা আলাদাভাবে সেপারেট করে নিই। এটাই হচ্ছে আসলে কোগুলেশন প্রসেসটা, যেটা আলটিমেটলি আমরা রেজাল্ট হিসেবে পাবো। তো সেটা আমরা এখানে অ্যালাম দিয়ে আমাদের অনেক জায়গাতে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, কারণ অ্যালামের কস্টটা অনেক কম, যদিও অ্যালামের কিছু অ্যালাম সল্ট ইউজ করলে সেগুলো কিছু লিমিটেশন আছে, আমরা এর পরের থেকে দেখবো, কিন্তু তারপরও হচ্ছে অ্যালামটা যেহেতু লো কস্ট সেই জন্য অনেক বেশি পপুলার। আর আয়রনের যে সল্ট গুলো সেগুলো কিন্তু আরো ইফেক্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে, মোর ইফেক্টিভ, বাট খরচটা বেশি হওয়ার কারণে, কারণ যখন আমরা ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কথা বলছি সেখানে কিন্তু মিলিয়ন গ্যালন অফ ওয়াটার আমাদেরকে প্রতিদিন বা পার আওয়ারে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়, হিউজ অ্যামাউন্ট,
যেখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল কোয়াগুলেন্ট লাগে, অল্প কিছু না, সেখানে যদি খরচটা অনেক বেশি হয় সেটা ওভারঅল কস্টের উপরে অনেক বেশি পড়ে। তো এটার জন্য ফেরিক সল্ট গুলো যদিও হচ্ছে মোর ইফেক্টিভ, বাট খরচের জন্য আমরা অ্যালুমিনিয়াম যে সল্টটা বা অ্যালুমিনিয়াম সালফেটটা সেটা বেশি ইউজ করা হয়। তো আমরা এখানে যেটা দেখবো আমাদের এই টেস্টে কিন্তু উদ্দেশ্য না যে কেমিক্যাল কোয়াগুলেশনটা হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু চেক করাটা আমাদের এই টেস্টের অবজেক্টিভ না। আমরা জানি যে কেমিক্যাল কোয়াগুলেন্ট মানে এই কেমিক্যাল এজেন্ট গুলো ইউজ করলে কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে পানির মধ্যে থাকা ট্যাবিডিটি বা কালার রিমুভ হবে, এটা আমরা জানি। এটা আমাদের এখানে টেস্ট করতে কোনো অবজেক্টিভ না। তাহলে আমরা টেস্ট কি করব? আমরা যেটা টেস্ট করতে চাই এখানে আসলে যে কোনো পার্টিকুলার কোয়াগুলেন্টেরই একটা অপটিমাম ডোজ থাকবে, এবং সেই অপটিমাম ডোজটা ডিপেন্ড করবে আমাদের যে পানিটাকে আমরা ট্রিট করছি সেই সোর্স ওয়াটারের উপরে, সেই পানির কোয়ালিটি কিরকম সেটার উপর বেস করে কিন্তু আমরা অপটিমাম ডোজটা এখানে ডিটারমিন করব। অপটিমাম বলতে হচ্ছে আমাদের এখানে যেহেতু টার্গেট হচ্ছে মোর কলয়েডাল পার্টিকেলস রিমুভাল, যেটা ইভেন্চুয়ালি হচ্ছে ট্যাবিডিটি রিমুভাল হবে। তো আমাদের এখানে টার্গেট থাকবে যে কোন ডোজে মানে কতটুকু কোয়াগুলেন্ট অ্যাড করলে আমাদের ম্যাক্সিমাম ট্যাবিডিটি রিমুভালটা হবে আমাদের যে স্যাম্পল ওয়াটারটাতে, সেই ডোজটা এখানে আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমাদের এখানে টেস্ট অবজেক্টিভ। তো টেস্ট অবজেক্টিভটা কিন্তু কেমিক্যাল কোয়াগুলেশন টেস্ট না, টেস্টের অবজেক্টিভ হচ্ছে টু ডিটারমাইন দ্য অপটিমাম ডোজ অফ কেমিক্যাল কোয়াগুলেন্ট। এখানে আমরা কেমিক্যাল কোয়াগুলেন্ট হিসেবে অ্যালাম ইউজ করব। তো অপটিমাম ডোজটা কিন্তু তোমাদের যেমন হচ্ছে অলরেডি যদিও করতে পারছো না, কিন্তু তোমরা তোমাদের স্যাম্পলটা নেওয়ার কথা ছিল যেমন সারফেস ওয়াটারে 4টা সোর্স থেকে নেওয়ার কথা ছিল। তো আমরা যদি অ্যালাম অ্যাড করি 4টা সোর্সেই যদি একই পরিমাণ অ্যালাম অ্যাড করি, দেখা যাবে যে একটা সোর্সে ট্যাবিডিটি রিমুভাল খুব বেশি হয়েছে আর একটাতে কম হয়েছে। তো আমাদের টার্গেট হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্স ওয়াটারের জন্য সবচেয়ে বেশি রিমুভাল হবে সেই অপটিমাম অ্যালাম ডোজটা আমাদেরকে বের করতে হবে। আশা করি তোমরা টেস্টের অবজেক্টিভটা বুঝতে পেরেছো যে টেস্টের মাধ্যমে আমরা কি বের করতে যাচ্ছি। এখন আসো অ্যালাম মানে যেটা আমরা এখানে কেমিক্যাল কোয়াগুলেন্ট হিসেবে পানিতে অ্যাড করব, সেটা পানিতে যখন অ্যাড করা হয় সেটা যে রিঅ্যাকশন কি হয় সেটা যদি আমরা দেখি। অ্যালাম যেটা অ্যাড করা হয় যেটাকে অ্যালুমিনিয়াম সালফেট বলছি, সেই অ্যালুমিনিয়াম সালফেটটা আসলে কমার্শিয়ালি যেটা অ্যাভেলেবেল সেটা হাইড্রেটেড অ্যালাম হয়, সেটা হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সালফেট। তোমরা যদি ফর্মুলাটা দেখো আমি এখানে হাইলাইট করে রেখেছি, অ্যালুমিনিয়াম সালফেট 14 মলিকিউল হচ্ছে পানি থাকে, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সালফেট থাকে, ঠিক আছে? তো এই অ্যালুমিনিয়াম সালফেটটা যখন পানিতে ডিজলভ হয় এই রিঅ্যাকশন গুলো করে। তো রিঅ্যাকশন গুলোতে যদি তোমরা দেখো যে প্রথমে অ্যালুমিনিয়াম এবং সালফেট হিসেবে ডিজলভ হচ্ছে, তারপর হচ্ছে সেখান থেকে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন সেটা পানির সাথে রিঅ্যাকশন করে কনজিকিউটিভ কতগুলো রিঅ্যাকশন হচ্ছে, সেখানে ডিফারেন্ট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সো কতগুলো কমপ্লেক্স তৈরি করছে, AlOH3, AlOH2+, AlOH2+, AlOH4+, এই ধরনের কিছু হাইড্রোক্সো কমপ্লেক্স তৈরি করছে এবং পানির মধ্যে থেকে কিছু হাইড্রোজেন বা প্রোটন লিবারেট করছে এই ধরনের রিঅ্যাকশনের মধ্য দিয়ে। তো পানির মধ্যে যদি অ্যাডিশনাল হাইড্রোজেন আয়ন আসে তার মানে কি, তার রেজাল্ট কি হবে? আলটিমেটলি পিএইচ এর কি চেঞ্জ হবে বলো তো? আমরা দেখতে পাচ্ছি পিএইচ কমবে। আমরা দেখতে পাচ্ছি পানিতে যখনই আমরা অ্যালাম অ্যাড করব, অ্যালাম কিছু রিঅ্যাকশনের মাধ্যমে সেটা প্রথমে ডিসোসিয়েটেড হয়ে যাবে ক্যাটায়ন অ্যানায়নে, তারপর হচ্ছে আবার পানির মলিকুলের সাথে ওয়াটার মলিকুলের সাথে রিঅ্যাকশন করে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নকে লিবারেট করবে। তো হাইড্রোজেন আয়নের পরিমাণ যখনই আমাদের পানির মধ্যে বেড়ে যাবে, আসলে আলটিমেটলি যেটা হবে অ্যালাম অ্যাড করলে পানির যে পিএইচটা থাকবে ইনিশিয়ালি সেটা কিন্তু কমে যাবে। স্পেশালি কমে যাবে যখন পানির মধ্যে অ্যালকালিনিটির পরিমাণটা অনেক কম থাকে, স্পেশালি ওই সোর্স ওয়াটারে অ্যালকালিনিটি যদি কম থাকে। অ্যালকালিনিটি কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, অ্যালকালিনিটি হচ্ছে পানির অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি। পানিতে যদি কিছু কম্পাউন্ড থাকে যেমন বাইকার্বনেট, কার্বনেট, এগুলো থাকলে পানির অ্যাসিড বা প্রোটন আয়নকে অ্যাবজর্ব করার যে ক্যাপাসিটিটা ডেভেলপ করে সেটাকেই আমরা বলছি হচ্ছে অ্যালকালিনিটি। তো অ্যালকালিনিটি কজিং কম্পাউন্ড যদি পানিতে কম থাকে তখন এই পিএইচ এর যে ড্রপটা এই যে লিবারেশন অফ হাইড্রোজেন আয়নের কারণে হবে সেটা কিন্তু খুব দ্রুত হবে, খুব ড্রাস্টিক্যালি হবে। তো আবার অ্যালামের যে প্রবলেমটা আমরা বলছিলাম যে অ্যালামের কিছু লিমিটেশন আছে, অ্যালামের সমস্যা হচ্ছে যে যদি অ্যালকানিটি যদি বেশি থাকে তাহলে কি পিএইচ এর ড্রপের রেটটা কম থাকতো? ড্রপের রেটটা কম হবে। হ্যাঁ,
পিএইচ এর ড্রপের রেটটা কম হবে, আর যদি অ্যালকালিনিটি কম থাকে সেখানে পিএইচটা খুব দ্রুতই হচ্ছে ড্রপ করে যাবে। এখন পিএইচ ড্রপ করলে অসুবিধা কি, আমার তো দরকার কেমিক্যাল কোগুলেশন, ঠিক না? কিন্তু প্রবলেম হচ্ছে আসলে এই যে অ্যালাম, প্রত্যেকটা কেমিক্যাল কোগুলেন্টেরই একটা ইফেক্টিভ পিএইচ রেঞ্জ আছে, যেই পিএইচ রেঞ্জে খুব অপটিমাম মানে খুব ভালো মতো কাজ করতে পারে। তো এই পিএইচ রেঞ্জটা অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালামের জন্য খুব কম। আমার এক্সাক্ট এখন খেয়াল নেই, সেটা সম্ভবত 6.3 থেকে 7.3 অ্যারাউন্ড, মানে খুব ছোট একটা রেঞ্জে খুব ইফেক্টিভলি কাজ করতে পারে। তার মানে আমাদের পিএইচ যদি সেখান থেকে কমে যায়, তখনও আমাদের অ্যালামের মাধ্যমে কোগুলেশন প্রসেসটা কাজ করবে, কিন্তু সেটা প্রপারলি কাজ করবে না, সেখানে টার্বিডিটি রিমুভাল হবে অনেক কম। আমি অ্যালাম অ্যাড করবো অনেক বেশি, কিন্তু সেখানে টার্বিডিটি রিমুভাল হবে, আলটিমেটলি আমাদের রেজাল্টটা আসবে অতটা ইফেক্টিভ হবে না। তো যেহেতু আমাদের এখানে কস্টের একটা ইস্যু আছে, আমরা বলছি যে ট্রিটমেন্ট যেহেতু আমরা হিউজ পরিমাণ ওয়াটারকে ট্রিট করব, সেখানে আমাদের কেমিক্যাল কোগুলেন্ট যেটা ইউজ করব সেটা যত এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করা যায় সেটা আমাদেরকে করতে হবে। তো এটা করতে যে আমাদের যেটা করতে হয়, যদি আমরা অ্যালাম অ্যাড করতে চাই এবং আগে থেকে যদি ডিটারমিন করা থাকে, অবশ্যই ওয়াটার ট্রিটমেন্ট যখন করব, ট্রিটমেন্ট করার আগেই, ট্রিটমেন্ট প্ল্যান্টে যাওয়ার আগেই পানির প্রপার্টিস গুলো চেক করা হয়। তো ওই পানিটা, যে পানিটা আসছে ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেটা যদি অ্যালকালিনিটি কম থাকে, লো অ্যালকালাইন ওয়াটার হয়, সেখানে অ্যালকালিনিটি বাড়ানোর জন্য আমরা অ্যাডিশনাল কোগুলেন্ট এইড দিয়ে থাকি, মানে আরো কিছু কেমিক্যাল এজেন্ট দিয়ে থাকি, সেটাকে আমরা কোগুলেন্ট এইড বলছি। আই মিন কোগুলেন্ট হিসেবে যেটা ব্যবহার করছি তাকে সাহায্য করার জন্য যেই অ্যাডিশনাল কেমিক্যাল এজেন্ট ইউজ করছি সেটাকে আমরা কোগুলেন্ট এইড ইউজ করছি। তো কোগুলেন্ট এইডের কাজ কি? কোগুলেন্ট এইডের মেইনলি কাজ হচ্ছে পানিতে অ্যাডিশনাল অ্যালকালিনিটি তৈরি করা। তো সেটা হিসেবে লাইম, সোডা অ্যাশ, অ্যাক্টিভেটেড সিলিকা এবং ইদানিং আরো অনেক ধরনের পলি ইলেকট্রোলাইটস বাজারে কমার্শিয়ালি অ্যাভেলেবেল, যেগুলো পানির অ্যালকালিনিটি বাড়াতে সাহায্য করে। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, যদি পানির অ্যালকালিনিটি এনাফ থাকে দেন ফাইন, আর যদি অ্যালকালিনিটি কম থাকে তখন ট্রিটমেন্টের সময় অ্যাডিশনাল অ্যালকালিনিটি ডেভেলপ করার জন্য কোগুলেন্ট এইড ইউজ করতে হবে। তো কোগুলেন্ট এইড হলে যেটা হবে, পানিতে যে পিএইচ এর ড্রপটা এই অ্যালাম অ্যাড করলে হবে, সেই পিএইচ এর ড্রপটা কম হবে, এবং আমাদের যে পিএইচ এর ইফেক্টিভ রেঞ্জটা, যেই রেঞ্জে ওই পার্টিকুলার কেমিক্যাল কোগুলেন্ট কাজ করতে পারে, সেই রেঞ্জে আমাদেরকে রাখতে পারবে। তো অ্যালাম ইউজ না করে ফেরিক সল্ট যদি আমরা ইউজ করি, ফেরিক সল্ট একটা তো হচ্ছে তার এফিসিয়েন্সি ভালো, আর একটা হচ্ছে আয়রনের যে সল্ট গুলো সেগুলো অনেক ওয়াইড রেঞ্জ অফ পিএইচ এ কাজ করতে পারে, সেটা সম্ভবত 4.5 টু 7.5 আর 8.5 পর্যন্ত কাজ করতে পারে। তো অনেক ওয়াইড রেঞ্জে কাজ করার জন্য সেখানে ইজিলি আমরা কোগুলেশন প্রসেসটা রান করার সুবিধা হয়। তো এটা হচ্ছে সুবিধা অসুবিধাগুলো, সবগুলোই ভালো। অ্যালুমিনিয়ামটা লেস কস্টলিয়ার, এই জন্য বেশি ইউজ করা হয়। আয়রনটা হচ্ছে কস্টলিয়ার, কিন্তু আয়রনের আবার সুবিধা হচ্ছে আয়রন সল্ট গুলো সেটা অনেক বড় পিএইচ রেঞ্জে কাজ করতে পারে, তখন এই ধরনের এজেন্ট ইউজ করলে পানির পিএইচ ড্রপ করলেও সেটা ইফেক্টিভলি কোগুলেশনটা অনেক বেশি সাকসেসফুল হয় বা অনেক বেশি ইফেক্টিভ হয়। তার তুলনায় অ্যালুমিনিয়ামকে দিয়ে যদি আমাদের কোগুলেশন প্রসেস করতে হয়, সেখানে আমাদের কোগুলেশনে একটা নির্দিষ্ট পিএইচ মেইনটেইন করতে হবে, এবং সেই জন্য পানিতে সাফিসিয়েন্ট অ্যালকালিনিটি অ্যাসিওর করতে হবে। যদি এনাফ অ্যালকালিনিটি না থাকে, তাহলে কোগুলেন্টটার সাথে, অ্যালামের সাথে আমাদের কোগুলেন্ট এইড হিসেবে লাইম, সোডা অ্যাশ বা আদার যে সমস্ত কেমিক্যাল ইউজ করা হয় অ্যালকালিনিটি ডেভেলপ করার জন্য, নেসেসারি অ্যালকালিনিটি ডেভেলপ করার জন্য, সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফেরিক সল্ট ইউজ করলে কি আর তাহলে ইয়াটা ওই যে কোয়াগুলেন্ট এইডস গুলো ইউজ করা লাগবে? কম লাগবে, মানে ফেরিক সল্টের আসলে যেহেতু আমাদের বললাম যে সমস্যা কি, এটা অ্যাড করলেই আমরা যখন কোগুলেন্ট অ্যাড করছি পানির পিএইচটা দ্রুত কমে যাবে, স্পেশালি যখন অ্যালকালিনিটি কম থাকবে। তো ফেরিক সল্ট ইউজ করলে দ্রুত কমে গেলেও দেখা যায়, যদি আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, তুমি যখনই লার্জ স্কেলে ট্রিটমেন্ট প্ল্যান্টে অ্যাপ্লাই করার আগে তোমাকে আসলে আগে কিন্তু ডোজিংটা আগে ল্যাবরেটরি স্কেলে টেস্ট করতে হবে। তখন যদি দেখা যায় যে পিএইচ এর রেঞ্জটা খুব বেশি কমছে না, সেখানে ফেরিক সল্ট ইফেক্টিভলি কাজ করতে পারছে, তখন আমাদের আর কোগুলেন্ট এইড অ্যাড করার দরকার নেই। ঠিক আছে? এটা গেল মোটামুটি আমরা কিভাবে হচ্ছে ইয়ে করি। তাহলে এই অ্যাড গুলো করলে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সো কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে অ্যালামের ক্ষেত্রে আমরা বলছি, সেই হাইড্রোক্সো কমপ্লেক্স গুলো টিপিক্যালি যেটা হয়, এই যে নেগেটিভ যেটা স্টেশনারি, চারপাশে সারফেসে যে নেগেটিভ চার্জ যেটা থাকছে কলয়েডাল পার্টিকেলের, কলয়েডাল পার্টিকেল কিন্তু পুরোপুরি চার্জ না, এটা সারফেসে একটা নেগেটিভ একটা স্টেশনারি একটা চার্জ থাকে। তো এই চার্জের কারণে তো চারপাশে এই পজিটিভ আয়নের একটা আয়নিক ক্লাউড তৈরি হচ্ছে।
তো হাইড্রক্সি যে কমপ্লেক্স গুলো তৈরি হবে সেগুলো যেহেতু পজিটিভ ক্যাটায়ন তৈরি করছে মোস্টলি, সেগুলো ওই ক্লাউডের মধ্যে ঢুকে যাবে এবং এগুলো হেভি ম্যাটেরিয়ালের হওয়ার কারণে সাধারণত দেখা যায় যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সো কমপ্লেক্স গুলো এই কলয়েডের সারফেসে এসে অ্যাবজর্ব হয়ে যায়, এবং অ্যাবজর্ব হয়ে গেলে তখন নেগেটিভলি যে স্টেশনারি চার্জটা থাকে পার্টিকেলের সেটা আর থাকে না, সেটা নিউট্রালাইজ পার্টিকেল হয়ে যায়। তো নিউট্রালাইজ পার্টিকেল হলে সেগুলো তখন কলয়েডাল পার্টিকেল গুলো যদি নিউট্রালাইজড হয়ে যায় তখন কিন্তু এগুলো একটা আরেকটার কন্টাক্টে আসতে আর কোনো ধরনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে না। মানে এমনিতে তো আসবে না, তখনও ছোট স্টিল, কিন্তু যেহেতু এটা চারপাশে এই আয়নিক ক্লাউডটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যেহেতু এটা নিউট্রালাইজড হয়ে যাবে, তখন কিন্তু যদি আমরা স্টিয়ারিং করি ইজিলি এই নিউক্লিয়াস পার্টিকেল গুলো একটা একটা কন্টাক্টে আসতে পারবে, এবং তারপর সাবসিকুয়েন্টলি যখন লার্জার সাইজের পার্টিকেল ফর্ম করছে সেগুলোকে যদি আমরা সেটেলমেন্টের জন্য সময় দিই সেগুলো কিন্তু পানিতে হচ্ছে সেটেলমেন্ট করে রিমুভ করা যাবে। তো এইটা হচ্ছে মোটামুটি কেমিক্যাল কোঅ্যাগুলেশনের বেসিক যে প্রিন্সিপালটা, যে কিভাবে কাজ করে। তো কেমিক্যাল কোঅ্যাগুলেশনের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা যদি আমরা দেখি, মেইন সিগনিফিকেন্স অলরেডি আমরা ডেসক্রাইব করলাম, যে কলয়েডাল পার্টিকেল গুলো পানিতে টার্বিডিটি এবং কালার ডেভেলপ করে। সেই কলয়েডাল পার্টিকেলকে রিমুভ করার মানে হচ্ছে আলটিমেটলি আমরা কালার এবং টার্বিডিটি দুটাকেই একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত রিমুভ করব। তবে তার সাথে সাথে স্পেশালি যদি কোঅ্যাগুলেশনটা মানে অ্যালাম বা ফেরিক ক্লোরাইড দিয়ে যখন আমরা কোঅ্যাগুলেশন করি তখন কলয়েডাল পার্টিকেলের সাথে সাথে পানির মধ্যে থাকা যে সমস্ত হেভি মেটাল আয়ন থাকে যেমন লেড, আর্সেনিক, সেগুলোকেও আমরা এটার মাধ্যমে ইজিলি রিমুভ করতে পারি এই প্রসেসের মাধ্যমে। যদিও এটার মেইন অবজেক্টিভ থাকে না, বাট অনেক সময় আমরা এই মেথডের মাধ্যমে হেভি মেটাল আয়নগুলোকেও কেমিক্যাল কোঅ্যাগুলেশনের মাধ্যমে এটাকে রিমুভ করতে পারি। তো এই কেমিক্যাল সেগুলো এই হেভি মেটাল আয়নগুলো কিভাবে রিমুভ হয়, সেগুলো আসলে রিমুভ হয় হচ্ছে অ্যাডসর্পশনের মাধ্যমে। অ্যাডসর্পশন বলতে আমরা যেটা বললাম যে কলয়েডাল পার্টিকেল গুলো যদি পার্টিকেলের সারফেসে থাকা চার্জ গুলো নিউট্রালাইজড হয়ে যায় তখন একটা সেগুলো ফ্রি পার্টিকেল মানে নিউট্রালাইজড পার্টিকেল হিসেবে তৈরি হলো, ঠিক আছে। আর পানিতে থাকা হেভি মেটাল গুলো এবং এগুলো একটা আরেকটার সাথে যখন কন্টাক্টে আসবে এগুলো একটা আরেকটার সাথে এগ্রিগেটেড হয়ে লার্জার সাইজের ছোট ছোট ফ্লক্স ফর্ম করবে, এবং এই ফ্লক্স গুলোর গায়ে এসে হেভি মেটাল গুলো অ্যাবজর্ব হয়ে যাবে। সেই লেডটা এইটার যে সারফেসটা থাকবে নিউক্লিয়াস সাবস্টেন্সের গায়ে অ্যাবজর্ব হয়ে যাবে লেড, আর্সেনিক টাইপের। তো গায়ে যখন অ্যাবজর্ব হয়ে যাবে, যখন এই ফ্লক্স গুলো ডিপোজিটেড হয়ে যাবে বা সেটেল হয়ে যাবে, তার সাথে সাথে এই হেভি মেটাল গুলো কিন্তু পানি থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা অ্যাডিশনাল একটা বেনিফিট পাচ্ছি যদি আমরা কেমিক্যাল কোঅ্যাগুলেশন করি, সেখানে কলয়েডাল পার্টিকেলের সাথে সাথে পানির মধ্যে থাকা ডিজলভ যে হেভি মেটাল গুলো থাকে সেগুলো কিন্তু সারফেস অ্যাবজর্পশনের মাধ্যমে যে ফ্লক্স গুলো ফর্মেশন হবে সেই ফ্লক্স গুলোর উপরে অ্যাবজর্পশনের মাধ্যমে পানি থেকে রিমুভ হয়ে যায়। তো পানি থেকে হেভি মেটাল আয়ন গুলোকে রিমুভ করার সহজ টেকনিকও কিন্তু হচ্ছে কেমিক্যাল কোঅ্যাগুলেশন, ঠিক আছে। অন্য মেথড আমরা করতে পারি, কিন্তু সবচেয়ে ইজিয়ার প্রসেসও কিন্তু কেমিক্যাল কোঅ্যাগুলেশন, যেখানে কলয়েডাল পার্টিকেলের সাথে সাথে পানির মধ্যে থাকা হেভি মেটাল গুলো রিমুভাল হয়ে যায়। তো অনেক ক্ষেত্রেই আমরা আয়রন, আর্সেনিক রিমুভালের জন্য এই কেমিক্যাল কোঅ্যাগুলেশন প্রসেসটাকে ইউজ করে থাকি। এরপর প্রিন্সিপালি আমি অলরেডি টেস্টের অবজেক্টিভ নিয়ে অলরেডি ডিসকাস করলাম। আমরা জার টেস্ট করব, এখানে জারের মধ্যে আমাদের স্যাম্পল ওয়াটার নিয়ে এক একটা বোতলের মধ্যে বিভিন্ন ডোজের কেমিক্যাল কোঅ্যাগুলেন্ট দিব, তারপর সেটার মধ্যে সবচেয়ে দেখবো যে কোন ডোজে সবচাইতে বেশি পরিমাণে আমাদের টার্বিডিটি রিমুভাল হচ্ছে, সেই ডোজকে হচ্ছে আমাদের অপটিমাম ডোজ হিসেবে ডিফাইন করব। তো এইটা করতে যে আমরা পরের এক্সপেরিমেন্টাল ছবি দেখাচ্ছি একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি ভিডিও শেষের দিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা এখানে যেটা করব, এখানে অনেকগুলো বিকার নেওয়া আছে, বিকারের মধ্যে দেখতে পাচ্ছি না তো, সরি আছে স্ক্রিন শেয়ার। পুরো ভিডিওটা আমি পরে রান করব, কিন্তু আমি একটু ডেমনস্ট্রেট করার জন্য আমি আগে বলে দিচ্ছি যে প্রসিডিউরটা কি হবে। এখানে দেখো 6টা বোতল নেওয়া হয়েছে, 6টা বিকার নেওয়া হয়েছে। তো 6টা বোতলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল ওয়াটার, রাইট সাইডে যে এর মধ্যে কন্টেইনারের মধ্যে রাখা আছে, সেটা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে সেটা খুবই হাইলি টার্বিড ওয়াটার, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো
এই ওয়াটারটাকে আমরা আমাদের যেই স্যাম্পলই থাকুক না কেন সেই স্যাম্পলটার 6টা আমরা ডোজিং করব। তো 6টাতে ডিফারেন্ট ডোজ দেওয়া হবে, মানে অ্যালামের যে ডোজটা দেওয়া হবে 6টাতে হচ্ছে 6টা পরিমাণ দেওয়া হবে, এক একটাতে এক এক রকম। এখানে বিকারগুলোর গায়ে লিখে রাখা আছে, মানে নিজেদের সুবিধার জন্য যাতে ভুল না হয়। তো প্রত্যেকটা বিকারের মধ্যে আমরা 500 ml করে স্যাম্পল নিব, 500 ml 500 ml স্যাম্পল নিব। কিন্তু তারপর প্রত্যেকটার মধ্যেই অ্যালাম ডিজলভ অ্যালামের যে সলিউশনটা আমাদের তৈরি করা থাকবে সেই সলিউশনটা দিব। তবে সলিউশনটা কতটুকু দিব এক একটাতে এক এক রকম, একটাতে কম ডোজ একটাতে বেশি ডোজ, এভাবে করে আমরা বিভিন্ন ডোজে আমরা অ্যাপ্লাই করব। 6টা বিকারে নিব। তারপর 6টা বিকারে নেওয়ার পরে এখানে এরপরে তোমরা একটা ইকুইপমেন্ট দেখতে পাচ্ছ। এই এই যে পুরো সেটআপটা, এটাকে আমরা বলছি হচ্ছে ফ্লোকুলেটর। ঠিক আছে, এটা হচ্ছে টার্ম হচ্ছে ফ্লোকুলেটর। তো ফ্লোকুলেটর ডিভাইসে আমরা ম্যাক্সিমাম 6টা জার টেস্ট একসাথে প্যারালালি করতে পারি। আমরা 6টাই নিব, 6টার মধ্যে ডিফারেন্ট ডোজ দেওয়া হবে। তারপর আমরা ফ্লোকুলেটরের মধ্যে বসাবো। ফ্লোকুলেটরের মধ্যে দেখতে পাচ্ছ এখানে 6টা স্টিয়ারিং ডিভাইস আছে, এটাকে আমরা স্টিয়ারিং করতে পারি। স্টিয়ারিং ডিভাইসটা ইনিশিয়ালি কিরকম থাকে যদি আমরা একটু ছবিতে দেখি। মিস নামটা কি বলেছেন সেটা শুনিনি মিস। ফ্লোকুলেটর। এই যে দেখো স্টিয়ারিং এর এন্ডে কিন্তু এরকম একটা প্লেট আছে। তো এই স্টিয়ারিং ডিভাইসটাকে কিন্তু আমরা উপরে নিচে উঠানামানো করতে পারি, উঠাতে পারি, নামাতে পারি। জি মিস। নরমালি পজিশন, বাট আমাদের ল্যাব রিপোর্ট ওই ল্যাব ম্যানুয়ালের হচ্ছে অ্যাপারেটাসে ফ্লোকুলেটর লেখা নেই, এটা মিস হচ্ছে স্টিয়ারিং ডিভাইস লেখা আছে। স্টিয়ারিং কিন্তু আমাদের এটা হচ্ছে এখানে লেখা হচ্ছে ফ্লোকুলেটর। এটার অফিশিয়াল নেম হচ্ছে ফ্লোকুলেটর। ফ্লোকুলেটরে আমাদের যে ফ্লোকুলেটরটা আছে সেখানে একসাথে আমরা 6টা জার টেস্ট করতে পারি, এবং সেটা অটোমেটিক ফ্লোকুলেটর। আই মিন যদি আমরা সেটিং করে দেই সেখানে এই যে স্টিয়ারিং ডিভাইসটা ঘুরবে যেটা, সেটা একটা নির্দিষ্ট টাইমারও সেট করা যায় এবং তার স্পিডটাও আমরা ফিক্স করতে পারি। ওকে, তো আমাদের যেটা কাজ হচ্ছে ইনিশিয়ালি আমরা 6টা বিকার নিচ্ছি, 6টা বিকারে প্রত্যেকটা বিকারে 500 ml করে স্যাম্পল নিচ্ছি, 500 ml, এবং সেটার মধ্যে আলাদা আলাদা করে অ্যালার্ম দেওয়া আছে, কিন্তু অ্যালার্মের ডোজটা কোনোটাতে কম কোনোটাতে হচ্ছে বেশি। ডিজলভ অ্যালার্ম সলিউশনটাকে আমরা দিয়ে দিচ্ছি। তারপর ফ্লোকুলেটরের মধ্যে আমরা এটাকে 6টা বিকারকেই বসাবো। স্টিয়ারিং ডিভাইসগুলো দেখো যেগুলোতে করা হয়েছে, স্টিয়ারিং ডিভাইসগুলোকে নামিয়ে নিয়ে এসে এই বিকারের মধ্যে বসাবো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে স্টিয়ারিং ডিভাইসের এই প্লেটটা সেটা যাতে বিকারের একদম নিচ পর্যন্ত টাচ না করে। হ্যাঁ, কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, সেভাবে করতে হবে। এই স্টিয়ারিং ডিভাইসটা, স্টিয়ারিং রডটাকে যখন আমরা নামাবো ইন্ডিভিজুয়াল বিকারের মধ্যে, সেটা নিচ পর্যন্ত যাতে টাচ না করে, পানিটাকে জাস্ট ঘুরাবে, পানিটাতে যাতে স্টিয়ারিং হয়, যাতে একদম বিকারের তলায় যেয়ে যাতে হিট না করে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তারপর আমরা 6টা বিকারই দিব। 6টা বিকারকে ইনিশিয়ালি যেটা করব আমরা, এখানে আমি বলেছি যে টাইমার এবং হচ্ছে স্পিড, এই যে স্টিয়ারিং রড গুলো আছে সেগুলো কত স্পিডে ঘুরবে আমরা সেটা ফিক্স করতে পারি এই ফ্লোকুলেটরে। এই যে ল্যাবরেটরি ফ্লোকুলেটর, তোমরা যদি নামটা দেখো এখানে লেখা আছে, স্পিডের রেঞ্জ বলা আছে, টেস্ট টাইম কতটুকু করা সম্ভব সবই বলা আছে এখানে। আমাদের এখানে 3টা স্টেপে আমরা এক্সপেরিমেন্টটা করে থাকি। ফ্লোকুলেটরে রাখার পরে প্রথমে 1 মিনিট আমরা টাইমার দিয়ে 1 মিনিট খুব ফাস্ট রোটেশন করব স্টিয়ারিং রড গুলোকে। হ্যাঁ, সেই রোটেশনের স্পিডটা কত? সেই রোটেশনের স্পিডটা সাধারণত 300, মানে ম্যাক্সিমাম যত আছে সেই 300 আরপিএম এ আমরা 1 মিনিট মাত্র ঘোরাবো। এরপরের কাজ কি? এরপরে আমরা 15 মিনিটস এরপরেও স্টিয়ারিং করব, বাট 15 মিনিটস হবে হচ্ছে 40 আরপিএম এ। আই মিন তখনও কিন্তু আমরা স্টিয়ারিং করছি বাট রোটেশনের স্পিডটা কমে দিচ্ছি। এরপর আমার 15 মিনিট পানিতে কিছুই করব না, স্টিয়ারিং ডিভাইসটাকে তুলে দিয়ে তারপর হচ্ছে সেটাকে সেটেল ডাউন হতে দিব। হ্যাঁ, 3টা স্টেপ আমি আবার রিপিট করছি। ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা খুব দ্রুত ফাস্ট রোটেশন হবে 1 মিনিট, 1 মিনিট হচ্ছে ফাস্ট খুব দ্রুত রোটেশন হবে 300 আরপিএম এ। পরের 15 মিনিট হবে সাকসেসিভ, একদম পরপর 15 মিনিট হবে হচ্ছে স্লো রোটেশন, মানে স্লো স্পিডে হচ্ছে ঘুরবে স্টিয়ারিং ডিভাইস গুলো, সেটা 15 মিনিট হবে, সেটার স্পিড হচ্ছে 40 আরপিএম। আরপিএম তো তোমরা বুঝোই, রোটেশন পার মিনিট। 40 আরপিএম এ ঘুরবে 15 মিনিট। তারপর আমরা ফ্লোকুলেটরটাকে বন্ধ করে দিব। বন্ধ করে যে স্টিয়ারিং ডিভাইসটা তুলে নিয়ে 15 মিনিট এটাকে এমনিতেই রেখে দেবো, কিছুই করবো না, ঠিক আছে? তো 15 মিনিট রেখে দেওয়ার পরে এই 3টা স্টেপে আসলে 3টা কাজ হবে, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। আমরা কিন্তু কেমিক্যাল কোগুলেশনের 2টা স্টেপ বলেছিলাম। কেমিক্যাল কোগুলেশনকে অনেক সময় কোগুলেশন এবং ফ্লোকুলেশন
দুইটা স্টেপে ভাগ করা হয়। কোগুলেশনটা কি ছিল, আমরা প্রথমে অ্যালাম অ্যাড করছি, কিন্তু অ্যালামটাকে তো ইউনিফর্মলি পানির মধ্যে মিক্স করা দরকার, কলয়েডের কনটাকে আসা দরকার। কলয়েডে যে আয়নিক ক্লাউডটা আমরা একটু আগে দেখালাম, সেই আয়নিক ক্লাউডের মধ্যে তো ঢুকতে হবে তাকে, তারপর না কলয়েডকে ডিস্ট্যাবিলাইজ করতে পারবে। এই ক্লাউডের মধ্যে তো আসতে হবে। তো এই ক্লাউডের মধ্যে আসার জন্য প্রথমে হচ্ছে 1 মিনিট ফাস্ট রোটেশন করা হয়। তারপর 1 মিনিট ফাস্ট রোটেশন করলে যখন অ্যালামের যে হাইড্রোক্সো কমপ্লেক্স গুলো সেগুলো যখন আয়নিক ক্লাউডের মধ্যে চলে আসবে, তখন এই যে কলয়েডাল পার্টিকেলের স্ট্যাবিলাইজিং ফোর্স সেটাকে ডিস্ট্রয় করবে। দ্যাট মিন্স ফার্স্ট স্টেপে যে মেইনলি প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে মূলত কোগুলেশন, ডিস্ট্রয়িং দ্য স্ট্যাবিলাইজিং ফোর্সেস অফ দ্য কলয়েডাল পার্টিকেল। তারপরে 15 মিনিট আমরা কি করছি, আস্তে আস্তে স্লো স্টিয়ারিং করছি। সেটা কেন, এই যে অলরেডি ডিস্ট্যাবিলাইজড হয়ে যাবে বা নিউট্রালাইজড হয়ে যাবে কলয়েডাল পার্টিকেল গুলো, সেগুলোকে তো ক্লোজ কন্টাক্টে আনতে হবে যদি লার্জার ফ্লক্স ফর্ম করতে হয়। তো সেগুলোকে ক্লোজ কন্টাক্টে আনার জন্য আবার খুব স্পিডে হলেও সেগুলো একটা একটার সাথে যখনই ধাক্কা খাবে, রিপালশনের কারণে দূরে সরে যাবে, সেটা যাতে না হয় আমরা আস্তে আস্তে করে 40 আরপিএম এ স্টিয়ারিং ডিভাইসটা ঘোরাতে থাকবো। তখন যেটা হবে, তখন হবে ফ্লোকুলেশন। তখন নিউট্রালাইজ যে পার্টিকেল গুলো থাকবে সেগুলো একটা একটার কাছাকাছি আসবে এবং সেগুলো লার্জার সাইজের ফ্লক্স ফর্ম করবে। কিন্তু তখনও পানি থেকে কিন্তু রিমুভ হবে না। তো পানি থেকে রিমুভ করার আমরা কি করছি, পার্টিকেল সাইজটাকে ইনক্রিজ করছি। ফ্লক্স ফর্ম করছে, কলয়েডের পার্টিকেল সাইজ ছিল ছোট, কিন্তু ফ্লক্সের পার্টিকেল সাইজ হবে বড়। কিন্তু সেটাকে সেটেল ডাউন করানো হবে আলটিমেটলি, মানে পানি থেকে রিমুভ করা হবে কিন্তু গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে। তো গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের জন্যই কিন্তু আমরা পরের যে 15 মিনিট জাস্ট অফ করে ফ্লোকুলেটরটা বসে থাকবো। তখন যেটা হবে, পানিতে যেই লার্জার ফ্লক্স ফর্ম করছে সেগুলো তখন আস্তে আস্তে পানি থেকে হচ্ছে রিমুভ হয়ে যাবে থ্রু দ্য সেটেলমেন্ট। এবং সেটেলমেন্ট হওয়ার পরে তোমরা নিশ্চয়ই ইনিশিয়াল টার্বিড ওয়াটারের ছবিটা দেখেছো এবং স্যাম্পল ওয়াটারটা দেখেছো। এখন দেখো ডিফারেন্ট ডোজের জন্য যখন আমরা আলটিমেটলি 15 মিনিট সেটেলমেন্টের জন্য রেখে দিলাম, এরপরে যে পানিটা হচ্ছে সেই পানিটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করে দেখো যে নিচের দিকে জমে আছে ময়লাগুলো, উপরের দিকের পানিটা কিন্তু তুলনামূলকভাবে পরিষ্কার। এবং সেটার টার্বিডের রিমুভালের রেটটা কিন্তু সবগুলোর জন্য একরকম না। আমরা যদি কাছাকাছি ইয়াগুলো দেখো, এক একটার কিন্তু এক এক রকম হয়েছে। কিছু হচ্ছে খুব পরিষ্কার হয়েছে, কিছু হচ্ছে কম পরিষ্কার হয়েছে। সবগুলো কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে প্রত্যেকটা বিকারে, যদিও আমাদের 500 ml স্যাম্পল ছিল, কিন্তু অ্যালাম ডোজের ভ্যারিয়েশনের কারণে প্রত্যেকটা থেকে টার্বিডিটি রিমুভাল কিন্তু একই পরিমাণে হয়নি। কোনোটাতে কম হয়েছে, কোনোটাতে বেশি হয়েছে। তো আমাদের এই ফাইনাল টার্বিডিটিটা ডিটারমিন করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলিনি, আমরা কিন্তু স্যাম্পল ওয়াটার ইনিশিয়ালি কত পিএইচ ছিল, ইনিশিয়ালি মানে স্যাম্পল ওয়াটারটা যেভাবে আসছে সেভাবে কিন্তু সেটার পিএইচ এবং টার্বিডিটি আমাদের রেকর্ড করতে হবে, যেটা অলরেডি আগের টেস্টগুলোতে করা হয় সাধারণত। পিএইচ টার্বিডিটি করার পরে আমাদের এই টেস্ট করতে হবে, এবং করার পরে ডিফারেন্ট অ্যালাম ডোজে আমরা পানিটাকে ট্রিট করার পরে, কেমিক্যাল কোগুলেশনের পরে এই যে উপরে থাকা যে পরিষ্কার পানিটা, নিচে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে যখন পানি তুলবো তখন যাতে নিচে জমে থাকা যেই ফ্লক্স গুলো সেগুলো যাতে আমরা আবার না তুলে ফেলি। আমরা সেটেলমেন্ট হতে দিচ্ছি মানে ফ্লক্স গুলো যাতে নিচে জমা হয়ে যায়। যে দেখো ময়লা জমে আছে, ফ্লক্স গুলো যাতে নিচে জমা হয়ে যায়। তারপর আমরা সেটাকে কি করব, উপর থেকে পানিটা নিয়ে, পরিষ্কার পানিটা নিয়ে আমরা ফাইনাল পিএইচ এবং ফাইনাল টার্বিডিটিটা রেকর্ড করব, যেখান থেকে আমরা অপটিমাম ডোজটা বের করব। আচ্ছা, এখন আশা করি তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। এক্সপেরিমেন্টের ভিডিওটা তোমরা একটু দেখো, তখন এক্সপেরিমেন্ট প্রসেসের মধ্যে যদি তোমাদের কোনো কোয়ারি থেকে জিজ্ঞাসা করতে পারো। তারপর আমরা ফাইনালি আসলে ডিটারমিনেশনটা কিভাবে করব ওই পার্টটাতে যাব। ফ্লোকুলেটর ডিভাইসটা এখন আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্যাম্পল ওয়াটার। উনি 50 ml করে 6টা বোতলের মধ্যে নিবেন, এবং 6টা বোতলে কতটুকু অ্যালাম ডোজ দেওয়া হবে সেটা লিখে রেখেছে। যেমন ফার্স্ট বোতলটাতে দেখতে পাচ্ছ 1 ml দেওয়া হবে, পরের বোতলটাতে 5 ml, 10 ml, 15 ml, পরেরটা মনে হয় 25, 50, 15 পরে 20, 25, হ্যাঁ, এই পরিমাণ অ্যালাম ডোজ 500 ml এর প্রত্যেকটা স্যাম্পলের সাথে অ্যাড করা হবে। যদিও
দেখো আসলে এই মেথডটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না, আমাদের মেজারিং সিলিন্ডার দিয়ে মেজারমেন্ট করে নেওয়া উচিত ছিল, বাট যেহেতু ভলিউমটা একটু বেশি এই জন্য উনি এটা করছেন। আসলে কিন্তু এটা এইভাবে রাইট নাই, তো তোমরা জানোই। প্রত্যেকটাতেই 500 ml নেওয়া হচ্ছে, হ্যাঁ, স্যাম্পল ওয়াটার। আর স্যাম্পল ওয়াটারটা ইনিশিয়ালি শেক করে নিতে হবে অবশ্যই, যাতে ইউনিফর্মলি সবগুলোতে ডিস্ট্রিবিউটেড থাকে কলোয়েডাল পার্টিকেল গুলো। এটা হচ্ছে উনি নিয়েছেন, আমি বলেছিলাম যে প্রথমে ইনিশিয়াল পিএইচ এবং টার্বিডিটি টেস্ট করতে হবে, সেটা করে তারপর কিন্তু আমাদের স্যাম্পল টেস্টটা করতে হবে। এখন আসো আমাদের এটা দেখো, এটা হচ্ছে অ্যালাম সলিউশন। এটার কি লেখা আছে পড়া যাচ্ছে? এখানে কি লেখা আছে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে এই যে ইয়াটার গায়ে কি লেখা আছে? 10 অথবা 20 গ্রাম 1 means 10 20 গ্রাম milligram পার per kg. লিটার। পার লিটার। হ্যাঁ, এখানে যে সলিউশনটা তৈরি করা হয়েছে অ্যালামের, সেই অ্যালামের যে সলিড হাইড্রেটেড অ্যালামটা আছে সেটা 1 লিটার পানির মধ্যে 10 গ্রাম অ্যালাম নিয়ে এই সলিউশনটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? 1 লিটার সলিউশনের মধ্যে 10 গ্রাম এই কনসেন্ট্রেশনে এই অ্যালাম সলিউশনটা, আমরা কিন্তু ডিরেক্টলি অ্যালাম দিচ্ছি না, অ্যালাম সলিউশন তৈরি করা হয়েছে, সেটা আমরা তৈরি করি। তো এই অ্যালাম সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে 10 গ্রাম পার লিটার। এইখান থেকে নির্দিষ্ট পরিমাণ এমএল এর ডোজে এমএল আমরা কিন্তু স্যাম্পলের মধ্যে প্রোভাইড করবো, এবং সেটা কতটুকু সেটা বিকারের গায়ে রেকর্ড লেখা আছে। আমরা এই বুলেটটার মাধ্যমে খুব অ্যাকুরেটলি আমরা মেজারমেন্টটা করতে পারি, স্পেশালি কম পরিমাণ ভলিউমের জন্য আমরা এই মেথডটা ইউজ করে থাকি। প্রথমটাতে 1 ml দিচ্ছেন, দেখছো 1 ml দিয়েছেন, পরটাতে যেহেতু 2 পর্যন্ত নেমেছে এরপরে 7 পর্যন্ত নোট করে সেই 7 ml পর্যন্ত যে এখানে মার্ক করা আছে এই পর্যন্ত, তাহলে 5 ml হলো পরটাতে। এরপরে হচ্ছে 17 পর্যন্ত নামাতে হবে, যেহেতু 10 ml পর্যন্ত করতে হবে। এরপরে 15 ml দিতে হবে, সেখানে এনাফ নাই, উনি আবার নিচ্ছেন অ্যালাম সলিউশনটা। ছোট বিকারে যেটা আছে সেটা কিন্তু অ্যালাম সলিউশন উনি ঢেলে নিয়েছেন, সেখান থেকে বিভিন্ন ডোজের অ্যালামটা অ্যাপ্লাই করছেন। সবগুলো দেওয়া হয়ে গেছে, আমি ক্যালকুলেটরের মধ্যে 6টা স্যাম্পলই উইথ অ্যালাম সলিউশন, ডিফারেন্ট ডোজের অ্যালাম সলিউশন সহ এখানে আছে, সেটা ক্যালকুলেটর ডিভাইসের মধ্যে রাখা হলো। এবং স্টিয়ারিং রড গুলো সবগুলোকে লো ডাউন করে দেওয়া হয়েছে ড্রয়িং করে, কিন্তু যাতে অবশ্যই বটমে টাচ না করে এবং পানির থেকে নিচে থাকে, পানির যে লেভেলটা সেটা থেকে নিচে থাকে, সেটা আমাদের এনশিওর করতে হবে। মানে বিকারের সাইজ যদি এরকম হয়, তুমি একটা বড় বিকার নিলা, সেখানে 500 ml একদম তলায় পড়ে থাকলো, সেটা দিয়ে কিন্তু আমাদের টেস্ট করতে পারবো না। তো আমাদের টেস্ট জার যেটা, সেই টেস্ট জারটা এমন হতে হবে যাতে স্টিয়ারিং নটটা সেটার মধ্যে ডুবে থাকে, আবার একদম নিচেও যাতে টাচ না করে। তারপর যেটা বলেছিলাম, আমরা সেখানে টাইমার এবং ইয়াটা ফিক্স করতে পারি। রাইট সাইডে উনি যেটা ফিক্স করছে, রাইট সাইডে এটা হচ্ছে টাইমার, আর লেফট সাইডে হচ্ছে আরপিএমটা ফিক্স করা যায়। তো রাইট সাইডে টাইমার বলতে উনি এখানে টোটাল 31 মিনিট একসাথে সেট করে দিবেন, কারণ টোটাল যে আমাদের এক্সপেরিমেন্টের টাইমটা যেটা ক্যালকুলেটরটাতে থাকবে এই পুরো সেটআপটা, সেটা প্রথমে 1 মিনিট র্যাপিড মিক্সিং, পরের 15 মিনিট হচ্ছে স্লো মিক্সিং, আর পরের 15 মিনিট হচ্ছে আমরা এমনিতে রেখে দেবো। তো পুরো টাইমারটা উনি এখানে একবারে সেট করে নিচ্ছেন, যাতে আমাদের ঘড়ি ধরে টাইমটা দেখতে না হয়, চেক করতে না। আর লেফটে রোটেশনটা ম্যাক্সিমাম রোটেশন হচ্ছে 300, প্রথমে 1 মিনিট হচ্ছে 300 আরপিএম এ চলবে। ছবি দেখলে একটু পরেই নিচে দেখতে পাবে আমরা যে কত স্পিডে ঘোরা শুরু করেছে। 300 আরপিএম অনেক হাই, 1 মিনিট 300 রোটেশন হচ্ছে, স্পিডে ঘুরছে।
এই 1 মিনিটে মূলত কোগুলেশন প্রসেসটা হয়। যদিও ওইভাবে আসলে একদম ডিফাইন করা যায় না, ক্লিয়ার বর্ডার টানা যায় না যে 1 মিনিটই শুধুমাত্র কোগুলেশন হবে, বাট কোগুলেশন প্রসেসটা মোস্টলি এই প্রথম 1 মিনিট যেই ফার্স্ট রোটেশন হয় তখন সেটাই সেই সময়টাই বেশি পরিমাণে হয়, কলয়েড গুলোকে ডিস্টেবিলাইজ করতে পারে। এরপর দেখো 30 মিনিটস হয়ে গেছে, এখন উনি এখানে রোটেশনটা চেঞ্জ করে দিবেন, রোটেশনের যে স্পিডটা 40 আরপিএম এ নিয়ে আসবেন। RPM ফিক্স করা হয়েছে। এটা চেঞ্জ হচ্ছে আমাদের এখানে যে ডিসপ্লেটার প্রবলেম আছে, তো ওরিড হওয়ার কিছু নাই, এটা 40 RPM যেটা ফিক্স করা হয়েছে সেটা ঠিক থাকছে। আমরা দেখো এখন অনেক আস্তে আস্তে ঘুরছে স্টিয়ারিং রড গুলো, এভাবে করে 15 মিনিট ঘুরবে। 15 মিনিট ঘুরতে থাকবে, তা আমাদের নেক্সট কাজ হচ্ছে 15 মিনিট এর পরে অংশটুকু আসলে ভাবে নাই, 15 মিনিট পরে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে তারপর আবার 15 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে যে কলয়েডাল পার্টিকেল গুলো লার্জার ফ্লক্স ফর্ম করেছে সেগুলোকে সেটেল ডাউন হওয়ার জন্য। তারপর ফাইনালি সেগুলোকে হচ্ছে টার্বিডিটি এবং কালার টেস্ট করতে হবে। তো টার্বিডিটি কালার টেস্টের যে ইকুইপমেন্ট গুলো তোমরা সেটার সাথে ফ্যামিলিয়ার, এটা হচ্ছে পিএইচ টেস্টের ইকুইপমেন্ট, সরি পিএইচ এবং টার্বিডিটি আমরা টেস্ট করবো, কালার না। এটা হচ্ছে পিএইচ টেস্টের পিএইচ মিটার, আর এটা হচ্ছে টার্বিডিটি মিটার। টার্বিডিটি মিটার আর পিএইচ মিটার নিয়ে আমি আর এখন রিপিট করছি না, সেটা প্রসেস গুলো তোমরা এর আগের এক্সপেরিমেন্ট গুলোতে দেখেছো। কিন্তু পিএইচ আর টার্বিডিটি আমরা কিসের মেজারমেন্ট করব? একটা হচ্ছে ইনিশিয়াল স্যাম্পলের মেজারমেন্ট করব, আরটা হচ্ছে এইটার পুরো এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পরে পানিটাতে যখন আমাদের ফ্লক্স গুলো সেটেল ডাউন করে যাবে, তারপর সেখান থেকে উপরের দিকে যে পানিটা ক্লিয়ার ওয়াটারটা থাকবে, সেই ক্লিয়ার ওয়াটারটা নিয়ে তারপর সেটার আমরা ফাইনাল পিএইচ এবং ফাইনাল টার্বিডিটি রেকর্ড করব। এবং এক্সপেক্টেড যে ফাইনাল পিএইচ এবং ফাইনাল টার্বিডিটি সবগুলোর জন্য সমান হবে না। এখন যদি আমরা পিএইচ এর কথা বলি, পিএইচ এরটা আমার মনে হয় তোমাদের যদি ইকুয়েশনটা বুঝতে পারো যে অ্যালাম পানিতে অ্যাড করলে সেখানে কি ধরনের রিঅ্যাকশন হয়, কেমিক্যাল রিঅ্যাকশন হয়, সেখান থেকে আমরা যদি বুঝতে পারি, তোমরা কি বলতে পারবে যে 1 ml যেখানে অ্যালাম ডোজ অ্যাড করা হয়েছে আর ধরো 15 বা 20 ml যেখানে অ্যালাম ডোজ অ্যাড করা হয়েছে, সেখানে পিএইচ এর যে ফাইনাল পিএইচটা কিন্তু ইনিশিয়াল পিএইচ এর থেকে অবভিয়াসলি কমবে। কেমিক্যাল এজেন্ট ইউজ করলে অবশ্যই পিএইচ কমবে, বাট এইখানে এই ফার্স্ট জারটাতে যা পিএইচ এর ড্রপ হবে, এই জারটাতে 15 বা 20 ml যেখানে অ্যালাম ডোজ অ্যাড করা হয়েছে, দুই ক্ষেত্রে কি পিএইচ এর ড্রপটা সেম হবে? ফাইনাল পিএইচটা কি একই রকম হবে, নাকি কোনটাতে কম হবে, বেশি হতে পারে? মিস 15 বা 20 ml একটু বেশি ড্রপ হবে। বেশি ড্রপ হবে, দ্যাট মিন্স সেখানে আমরা পিএইচটা হচ্ছে কম পাবো এক্সপেক্টেড, তাই না? আর যেখানে হচ্ছে আমরা কম অ্যালাম অ্যাড করছি সেখানে তো বেশি পাবো। তো এটা হচ্ছে তোমার বোঝার সুবিধার জন্য, তোমার যখন তুমি এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্টের পরে রেজাল্টকে অ্যানালাইসিস করবা, তোমার রেজাল্ট দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার টেস্ট মেথোডোলজিটা কত অ্যাকুরেট ছিল। ঠিক আছে, তো এক্সপেক্টেড যে এরকমই হওয়ার কথা আমাদের, যে এখানে যেখানে কম ডোজিং দেওয়া হয়েছে সেখানে পিএইচটা কম ড্রপ করবে, আর যেখানে হচ্ছে কোগুলেন্টে বেশি পরিমাণে ইউজ করা হয়েছে সেখানে পিএইচটা কম ড্রপ করবে। বাট টার্বিডিটির ক্ষেত্রে জিনিসটা আসলে সিম্পল হয় না, টার্বিডিটির ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হয়, সেটার মাধ্যমে আমরা অপটিমাম ডোজটা অ্যাড করবো। আশা করি এক্সপেরিমেন্টাল মেথোডোলজি নিয়ে কারো কোনো কোয়ারি নাই, সবাই বুঝতে পেরেছো। এখন আসলে টার্বিডিটি নিয়ে কি সমস্যা, টার্বিডিটিতে কিভাবে আমরা টেস্ট করবো? টার্বিডিটি যখন আমরা গ্রাফে আমরা প্লট করব, আলটিমেটলি যখন ফাইনাল পিএইচ এবং ফাইনাল টার্বিডিটিটা আমরা পেয়ে যাব, তখন আমরা এগেইনস্ট অ্যালাম ডোজ আমরা সেখান থেকে ফাইনাল টার্বিডিটিটা দেখি, সেটাই আমাদের অপটিমাম অ্যালাম ডোজ সিলেকশনে হেল্প করবে। ফাইনাল টার্বিডিটি ইউনিট কি বলতো? টার্বিডিটি তো করে আসছো, ইউনিট কি? এনটিইউ। নেফ্লোমেট্রিক মিস টার্বিডিটি এনটিইউ। মনে আছে তো? ফাইনাল টার্বিডিটিটা আমরা রেকর্ড করব এক একটা অ্যালাম ডোজের জন্য, আর এদিকে হচ্ছে অ্যালাম ডোজটা যদিও আমাদের একটা কনভার্সন করতে হবে, কনভার্সন ফ্যাক্টরটাতে আমরা পরে আসছি। অ্যালাম ডোজটা যদিও আমরা এমএল এ দিয়েছি, আমাকে এটাকে গ্রাফে প্লট করার আগে এটাকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করে নিতে হবে। তো আমরা ডিফারেন্ট অ্যালাম ডোজের জন্য দিয়েছি, তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যখন আমাদের অ্যালাম ডোজ বাড়তে থাকবে, ফাইনাল টার্বিডিটিটা, রেকর্ডেড টার্বিডিটিটা কমতে থাকবে, সেটাই তো আমরা এক্সপেক্ট করছি, তাই না?
আমরা তো 6টা জার টেস্ট করব। 6টা জার টেস্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায়, যদি আমরা বেশি জার টেস্ট করি, যদি আমাদের পয়েন্টগুলো অনেক বেশি থাকে, আমাদের আসলে গ্রাফটা এরকম চলে আসে। আমাদের যে রেকর্ডেড ফাইনাল টার্বিডিটিকে যদি আমরা এগেইনস্ট অ্যালাম ডোজ প্লেন গ্রাফ পেপারে প্লট করি, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রাফটা এরকম চলে আসে। গ্রাফটা এরকম চলে আসে মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাম ডোজ যত বাড়ছে আপ টু দিস পয়েন্ট অ্যালাম ডোজ যত বাড়ছে, টার্বিডিটিটা তত কমছে বলতে ফাইনাল টার্বিডিটি কমে যাচ্ছে বা টার্বিডিটি রিমুভালটা তত বেশি হচ্ছে। কিন্তু একটা সার্টেইন ডোজের পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা সার্টেইন ডোজের পরে দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে অ্যালাম ডোজ বেশি দেয়া হচ্ছে, কিন্তু টার্বিডিটি রিমুভালটা কিন্তু তত বেশি হচ্ছে না, বরঞ্চ এই লেভেলের থেকে আরেকটু টার্বিডিটিটা বেড়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের আসলে অপটিমাম ডোজ সিলেকশন করতে হবে এই ডোজটা, যেই ডোজে হচ্ছে ফাইনাল টার্বিডিটিটা সবচাইতে কম থাকবে। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। আর আমি এই জোনটাতে একটু পরে আসছি। তো আমাদের এখানে আসলে টার্গেট হচ্ছে টু গেট দা অপটিমাম ডোজ অফ কোগুলেন্ট। তো অপটিমাম ডোজ বলতে আমাদের অপটিমাম ডোজ কোনটা হবে, যেখানে টার্বিডিটি রিমুভাল সবচেয়ে বেশি হবে বা ফাইনালি যে পানিটা থাকবে সেই পানির মধ্যে ফাইনাল টার্বিডিটি সবচেয়ে কম হবে। ফাইনাল টার্বিডিটি যদি সবচেয়ে কম হয়, সেখানে অ্যালাম ডোজটা কোনটা, সেখানে আমাদের এইখানেই তো এই ডোজের জন্যই সবচেয়ে বেশি পরিমাণে টার্বিডিটি রিমুভাল হচ্ছে। তো আমাদেরকে এইটাই বের করতে হবে যে এটাই হচ্ছে আমাদের অপটিমাম ডোজ, যেটা আমাদের বের করার অবজেক্টিভ। আশা করি অবজেক্টিভ এবং কিভাবে গ্রাফ থেকে সেই অপটিমাম ডোজটা বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো এই পার্টটুকুতে আমরা দেখতে পাচ্ছি অ্যালাম ডোজ বেড়ে যাচ্ছে, কিন্তু টার্বিডিটিটা যে পরিমাণে কমার কথা তা না কমে কিছুটা বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কি হয়, অ্যালাম ডোজ অপটিমামের থেকে বেশি হয়ে গেলে দেখা যায় যে সেটা আয়নিক ক্লাউডের মধ্যে যে পরিমাণ এন্ট্রি করে যেটা নিউট্রালাইজ করার কথা সেটা পুরোটা না হয়ে অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কিছু কিছু অ্যালাম আবার হচ্ছে বা ফ্লগস যেগুলো ফর্ম করে যায় সেগুলো হচ্ছে রিসাসপেন্ডেড হয়ে যায়। রিসাসপেন্ডেড বলতে সেটা পানিতে সেটেল ডাউন করছিল, করে আবার অতিরিক্ত ডোজিং এর কারণে সেগুলো আবার পানির মধ্যে কলয়েড হিসেবে চলে আসে, যার কারণে ফাইনাল টার্বিডিটি রিমুভালটা যে পরিমাণে এক্সপেক্টেড সেটা হয় না। তো এই পার্টটুকুকে যেখানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ডোজের পরে টার্বিডিটি কনসেন্ট্রেশন আবার বেড়ে যাচ্ছে, এই অংশকে বলা হয় হচ্ছে চার্জ রিভার্সাল প্রসেস। এটা তোমাদের এখানে বলে দেওয়া আছে, একটু করে সংক্ষেপে বলে দেওয়া আছে, বেশি না। চার্জ রিভার্সাল ডোজ at higher coagulant doses, charge reversal is possible, which may result in resuspension of the colloid. মানে চার্জ রিভার্সাল অতিরিক্ত হয়ে গেলে কি হয়, যে কলয়েড গুলো ডিপোজিটেড হয়ে যাওয়ার কথা সেগুলো পানিতে আবার রিসাসপেন্ডেড হয়ে যায়। কিছু কিছু কলয়েড রিসাসপেন্ডেড হয়ে গেলে স্বাভাবিকভাবে পানির টার্বিডিটিটা আবার বেড়ে যাবে। তো এইভাবে আমাদের এই গ্রাফটা আসলে এস্টাবলিশ করতে হবে। আমাদের অবজেক্টিভ হচ্ছে এইটা, জার টেস্ট করার পরে জার টেস্টে আসলে যতটা বেশি, যত নাম্বার অফ জার বেশি হবে, এই কার্ভটা আমরা তত অ্যাকুরেটলি প্লট করতে পারবো। তো আমাদের যেহেতু এখানে জানা নাই যে কোথায় চার্জ রিভার্সাল আসবে না আসবে, আমরা 6টাই করবো। 6টার মধ্যে থেকে যদি এই ধরনের কার্ভ আসে তো ভালো কথা, তোমাদের এই ধরনের কার্ভ নাও আসতে পারে, কারো হয়তো শুধু এই পোর্শনটুকু আসতে পারে। দ্যাট ডাজন্ট মিন এরকম নাই, এরকম হবে না। তো এক্সেসিভ ডোজ হয়ে গেলে কিন্তু অবশ্যই চার্জ রিভার্সালের এই জোনটা আসবে। কিন্তু যদি এই পার্টটুকু তোমরা তোমাদের কার্ভে না পাও, দ্যাট মিনস আমরা আসলে অপটিমাম ডোজ পর্যন্ত পাইনি। মানে অপটিমাম ডোজের লিমিটের এক্সিড করে গেলেই কিন্তু তখন আমরা এই চার্জ রিভার্সালটা পাই। এরকম নাও পেতে পারো, অথবা কেউ হচ্ছে শুধু এই অংশটুকু পেতে পারো। এক একজনের কার্ভ এক এক রকম হতে পারে। তো সেখান থেকে তোমাদের কনক্লুশন কি হতে হবে, যে আমাদের জার টেস্টটা এই ডোজের থেকে বেশি বা আরো কম দিয়ে আবারও কিন্তু টেস্টটা করা দরকার। ঠিক আছে, তো আমাদের আসলে ফাইনালি এই টার্বিডিটি ভার্সেস অ্যালাম ডোজের এই প্লটিংটা করতে হবে। তো সেখান থেকে অপটিমাম ডোজ বের করতে হবে। আরেকটা প্লট করতে হবে পিএইচ ভার্সেস অ্যালাম ডোজ। আরেকটা প্লটিং ও প্লেন গ্রাফ পেপারে হবে, দুটো সেপারেট গ্রাফ পেপারে প্লট করবে। একটা আরেকটা হবে হচ্ছে পিএইচ ভার্সেস অ্যালাম ডোজ। পিএইচটা অ্যালাম ডোজ বাড়লে টিপিক্যালি পিএইচ এর ভ্যালুটা কিন্তু গ্র্যাজুয়ালি কমার কথা। পিএইচ বলতে এটা ফাইনাল পিএইচ, ইনিশিয়াল পিএইচ তো সবগুলোই একই স্যাম্পল, ইনিশিয়াল পিএইচ সবগুলোর জন্য একই। ফাইনাল পিএইচ ভার্সেস হচ্ছে অ্যালাম ডোজ যখন আমরা প্লট করব সেটা এই ধরনের কার্ভ হওয়ার কথা। তো তোমরা যেটা বের করবা অপটিমাম ডোজ বের করব, আর অপটিমাম ডোজ থেকে অপটিমাম ডোজের যে পিএইচটা কত হয় সেটা আমরা এখানে বের করব। ঠিক আছে, দুইটা জিনিস বের করছি, একটা হচ্ছে অপটিমাম ডোজ কত, আর একটা হচ্ছে অপটিমাম ডোজে আসলে পিএইচটা কত অ্যাটেইন করছে।
আমরা সেটা এখানে গ্রাফ থেকে দেখতে যাচ্ছি আর কি। কারণ যেহেতু আমরা বলেছি যে প্রত্যেকটা ইয়ার জন্যই কি বলে প্রত্যেকটা কোগুলেন্টের জন্যই কিন্তু একটা ইফেক্টিভ পিএইচ আছে, সেই জন্য আমরা যেটা দেখবো যে আসলে অপটিমাম ডোজটা ওই ইফেক্টিভ পিএইচ রেঞ্জের মধ্যে হচ্ছে কিনা। যদি না আসে, যদি দেখি যে এখানে পিএইচ খুব কমে গেছে অপটিমাম ডোজে, তখন আমাদের কি করতে হবে, ল্যাবরেটরি ট্রায়াল টেস্টে আবারও কোগুলেন্ট যে 8 সেটা অ্যাড করে অ্যালকাইনিটি ডেভেলপ করে আবার কিন্তু এই টেস্টটা রিপিট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমাদের কেন পিএইচ টেস্টটাও মানে পিএইচ এর ভ্যালুটাও ইম্পর্টেন্ট। তো আমরা এখানে বের করবো অপটিমাম ডোজটা, আর অপটিমাম ডোজে আমাদের এখানে রেজাল্টেন্ট পিএইচ কত আসছে সেটা আমাদের যে স্যাম্পলের জন্য সেটা অপটিমাম পিএইচ কত এবং অপটিমাম ডোজ কত, এই দুটো জিনিস আমরা এখানে ফাইনালি গ্রাফিং প্লট থেকে বের করছি। তো এখানে করতে যে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে অ্যালার্মের যে ডোজটা, সেটা আমরা যখন অ্যালার্ম দিয়েছি, তোমরা এক্সপেরিমেন্টে হয়তো খেয়াল করেছো, সেটা কিন্তু জাস্ট কত এমএল এভাবে দিয়েছি। তো সেখান থেকে আমরা অ্যালার্ম ডোজিংটা ইন মিলিগ্রাম পার লিটারে কিভাবে কনভার্ট করবো, কিভাবে পাবো, এটার জন্য তোমাদের যে ডাটাটা দেওয়া থাকবে আমি ডাটা থেকেই দেখাই, তাহলে বুঝাতে সুবিধা হবে। তোমাদেরকে এই ডাটাটা দেওয়া হবে ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য, তোমাদের গ্রুপের জন্য না, এটা আসলে একটু তোমাদের স্টুডেন্ট নাম্বার ওয়াইজ চেঞ্জ হবে, ভ্যারি করবে। হ্যাঁ বলো। আটকে আসছে। আচ্ছা, আমি বলছি এখানে তোমাদের যে চার্টটা, এই চার্টটা হচ্ছে তোমরা যে ডাটাটা ইউজ করবে, এই ডাটাটা ইউজ করবে তোমাদের এক্সপেরিমেন্টের জন্য, এক্সপেরিমেন্টের ডাটা শিটে যেই ভ্যালুটা ইউজ করবে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পিএইচ এবং টার্বিডিটি, ফার্স্ট যে দুটো কলাম সেটা হচ্ছে ইনিশিয়াল পিএইচ, ইনিশিয়াল টার্বিডিটি। ইনিশিয়াল পিএইচ এবং ইনিশিয়াল টার্বিডিটি যদি 6টা জার হয়, 6টা জারে কি হবে, সেম হবে। দেখো এখানে ভ্যালু যেটা গিভেন আছে তাই দেখানো হচ্ছে না, যে সবগুলোতে কিন্তু সেম, তাই তো হওয়ার কথা। স্যাম্পল ওয়াটার তো একটাই, যদি আমরা 6টা জারে নিয়েছি স্যাম্পলটা, বাট সেটার ইনিশিয়াল পিএইচ এবং ইনিশিয়াল টার্বিডিটি একটাই। তারপর 6টা জারের মধ্যে অ্যালার্ম ডোজটা ছিল 6 রকমের, একটা ছিল 1 ml, পরেরটা ছিল 5 ml, তারপর 10, 15, 20 এবং 25 এই ডোজিং এ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের অ্যালার্ম ডোজটা বের করতে হবে মিলিগ্রাম পার লিটারে। এখন আমরা মিলিগ্রাম পার লিটারে কিভাবে অ্যালার্ম ডোজটা বের করবো, আর বা মিলিগ্রাম পার লিটার বলতেই কি বোঝা যায়, মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝা যায় সেটাতে আসি। মিলিগ্রাম পার লিটার বলতে বোঝা যায় আমাদের সলিউশন, যদি আমার স্যাম্পল ওয়াটারটা বা যেটাকে আমি পানিটাকে ট্রিট করব, সেই পানিটা যদি ভলিউম হয় 1 লিটার, সেটার মধ্যে আমরা কতটুকু অ্যালার্ম দিচ্ছি। এখন আমাদের সলিউশনটা কতটুকু ছিল, আমরা যেটা নিয়ে টেস্ট করছি, প্রত্যেকটা জারে কতটুকু আমরা স্যাম্পল নিয়েছি বলতো, 500 ml। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে 500 ml এর মধ্যে কতটুকু অ্যালার্ম আছে, সেটাকে 2 টাইমস করলেই কিন্তু 1 লিটার পানির মধ্যে ওই সেম কনসেন্ট্রেশনে কতটুকু অ্যালার্ম দেওয়া লাগবে সেটাকে আমরা মিলিগ্রাম পার লিটারে এক্সপ্রেস করছি। তাহলে মিলিগ্রাম পার লিটারটা হচ্ছে কতটুকু অ্যালার্ম দিচ্ছি 1 লিটার আমাদের যেই পানিটাকে ট্রিট করছি, র ওয়াটার, যেই র ওয়াটারটাকে ট্রিট করা হচ্ছে সেটার 1 লিটার পানির মধ্যে কত মিলিগ্রাম অ্যালার্ম দেওয়া হচ্ছে সেটাকে সেভাবে করে বের করা হচ্ছে। এখন এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে, আমরা যে সলিউশনটা বের করেছি, সলিউশনটা আগে থেকেই তৈরি করা ছিল, সেই সলিউশনটা কিভাবে তৈরি করা হয়েছে বা তার কনসেন্ট্রেশনটা সেটা। তো সেই কনসেন্ট্রেশনটা তোমরা জারের মধ্যে নিশ্চয়ই খেয়াল করেছো, সেটা লেখা ছিল, সেই অ্যালার্ম সলিউশনটা ছিল 10 গ্রাম পার লিটার একটা অ্যালার্ম সলিউশন। 10 গ্রাম পার লিটার কি মিন করছে, 10 গ্রাম মিনস হচ্ছে 10 গ্রাম অ্যালার্মকে আমরা 1 লিটার পানির মধ্যে দিয়ে অ্যালার্ম সলিউশনটা তৈরি করা হয়েছে। এটা দিয়ে হচ্ছে, এটা কিন্তু পানির আমাদের র ওয়াটারে না, এটা হচ্ছে অ্যালার্ম সলিউশনের কথা আটকে আসতেছে। আচ্ছা, বলছি যে এটা হচ্ছে আমাদের অ্যালার্ম সলিউশনের কনসেন্ট্রেশন। অ্যালার্ম সলিউশনের কনসেন্ট্রেশনটা হচ্ছে 10 গ্রাম ইন 1 লিটার। ঠিক আছে, তার মানে আমরা কি করেছি, যদি আমি 1 লিটার পানি তৈরি করি, 1 লিটার সলিউশন তৈরি করি, সেখানে আমরা 10 গ্রাম হাইড্রেটেড অ্যালার্ম যোগ করেছি, করে যে ফাইনাল সলিউশনটা সেটার কনসেন্ট্রেশন হচ্ছে 10 গ্রাম।